আসসালামু আলাইকুম। আমি মোটামুটি একদিন পর পর বরবাদের বক্স অফিস কালেকশনের ব্যাপারে আলাপ করছি। প্রতিদিন করছি না। তো আজকে বরবাদের ৮ দিনের বক্স অফিস কালেকশন কি হলো সেটা নিয়ে চলেন আলাপ করি। ৮ তম দিনটা ছিল ওয়ার্কিং ডে। সরকারি ছুটি শেষ। সবাই কিন্তু যার, যার কর্মক্ষেত্রে ফিরেছে। কিন্তু সেই রেশটা বরবাদের শো এর উপরে বা বরবাদ দেখতে আসা দর্শকের উপরে খুব একটা কিন্তু পড়ে নাই। দেখেন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে গতকালকে ৮ম দিনে ৫০টা শো পেয়েছিল। অলমোস্ট ৫০ লক্ষ টাকা তারা আয় করেছে। ৪৯.৫৭। গতকালকের আগের দিনে ৫৩টা শো ছিল। সেখানে ৫৩ লক্ষ আয় করেছে। টোটাল ৮ দিন পরে বরবাদের আ যে আয় হয়েছে, গ্রস কালেকশন হয়েছে সেটি আ ৩,৬০,০০,০০০ ছিল গতকালকে। তারপরে ৪৯.৫৭ মিলে ৪,০০,০০,০০০ প্লাস। ৮ দিনে ৪,০০,০০,০০০ টাকা। ভাই, একটা সিনেমা যদি ৮ দিনে শুধু সিনেপ্লেক্স থেকেই ৪,০০,০০,০০০ টাকা গ্রস কালেকশন করে, আর রেন্টাল যে গেছে ২ সপ্তাহের জন্যে, সেই রেন্টাল থেকে একেকটা হল থেকে যদি ১০,০০,০০০, ১৩,০০,০০০ টাকা আয় করে থাকে। একেকটা হল থেকে ১২০ টা হল। কোন হলে ১,০০,০০০ ও নিছে, ১,৫,০০,০০০ ও নিছে। এভারেজে ১২০ টা হল থেকে যদি ৩,০০,০০০ টাকাও ধরেন, ৩,০০,০০০ টাকাও যদি ধরা হয় ১২০ টা হল থেকে, ৩,০০,০০,০০০ টাকা তো ওখানে এমনিই চলে আসে। ৩,০০,০০,০০০, ৩,৫০,০০,০০০ টাকা ওখানে এমনিই চলে আসে। অর্থাৎ হিসেবে ৭,০০,০০,০০০ টাকা প্লাস ৮ দিনে আয় করে ফেলেছে। হিসেবে ৭,০০,০০,০০০ টাকা প্লাস ৮ দিনে আয় করে ফেলেছে শুধু রেন্টাল আর মাল্টিপ্লেক্স এর গ্রস কালেকশন দিয়ে। তারপরে টিকেট প্রাইসের একটা অংশ তো আছেই। সেই টিকেট প্রাইসের একটা অংশ যদি আরো ১০,০০,০০,০০০ টাকা বা ১৫,০০,০০,০০০ টাকা হিসাব করেন, অলমোস্ট ২০-২৫ কোটি টাকা তো ৮ দিনেই তারা কালেকশন করে ফেলছে। ৮ দিনে তো ২০-২৫ কোটি টাকা কালেকশন করে ফেলছে বরবাদ। আর ২৫ কোটি টাকা যদি ৮ দিনে ধরি, সপ্তাহে আ ৩০ দিন, ২ সপ্তাহে ৬০ দিন এবং আড়াই সপ আড়াই ২ মাসে ৬০ সপ ১ মাসে ৩০ দিন, ২ মাসে ৬০ দিন এবং আড়াই মাসে কত? ৭৫ দিন। এখন ৮ দিনে যদি ২৫ কোটি টাকা উঠাইতে পারে আর এই হোল্ডটা যদি ধরে রাখতে পারে এইভাবে, তাহলে ৭৫ দিনে কত কোটি টাকা আসে? ৭৫ কে ৮ দিয়ে ভাগ করলে ৮ নং ৮ ৮ ৬৪, ৮ নং ৭২, তাই তো? তাহলে ৯ টা ২৫, দ্যাট মিনস ২০০ কোটি? ওহ মাই গড! ২০০ কোটি টাকা প্লাস যদি এইভাবে যাইতে থাকে। মাই গুডনেস! যাই হোক ২০০ কোটি টাকা যদি নাও যায়, ২০০ কোটি প্লাস যদি নাও যায়, তার অর্ধেকও যদি ধরি, তাহলেও কিন্তু ১০০ কোটি টাকা প্লাস। অর্থাৎ বরবাদ কিন্তু ১০০ কোটি টাকার ক্লাবে চলে যাচ্ছে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, "ভাই, কোন হল থেকে কত টাকা পাইছে? স্পেসিফিক করে প্রত্যেকটা হলের হিসাব যদি আপনি না দিতে পারেন, তাহলে বুঝে নেব আপনি চাপাবাজ।" ভাই, আপনাদেরকে আমি এইটুকু বলতে চাই যে, আপনারা কি ভাত রান্নার সময় ভাত যখন টেস্ট করেন, প্রত্যেকটা চাল ধরে, ধরে টেস্ট করেন? আমি তো একটা সিনেমা হলের হিসেব থেকে সবগুলোর একটা এভারেজ বলেছি। বিভিন্ন সিনেমা হলে তো পুলিশ প্রোটেকশন লাগছে। বিভিন্ন জায়গায় পুলিশের মোতায়েন করতে হয়েছে দর্শকদের ভিড় সামলাইতে না পারে। অনেকে বলছেন যে, শুধু মনিহার আর মধুমিতার উদাহরণ কেন দিচ্ছেন? না ভাই, আমি বর্ষায় গিয়েছি, আমি আনন্দতে গিয়েছি, আমি সৈনিক ক্লাবে গিয়েছি। ভাই, উপচে পড়া ভিড়, উপচে পড়া ভিড়। আপনি এইসব ভিড় উপেক্ষা করতে পারবেন না। আমি যে কয়টা সিনেমা হলে গেছি, প্রত্যেকটা সিনেমা হলেই দর্শকের ভিড় দেখতে পেয়েছি। যে কয়টা টেকেরহাটের সোনালী সিনেমা হলের রাহুল, সেই যে গোপা মুকসুদুর টেকেরহাট
বকশিদপুর, মাদারীপুর, বকশিদপুর। সেখানে সোনালী সিনেমা হলের ছবি তুলে সে বারবার বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট দিচ্ছে। এরকম বিভিন্ন হল মালিকরা পোস্ট দিচ্ছে, বিভিন্ন দর্শক সেই হলে গিয়ে পোস্ট দিচ্ছে। সেই সব পোস্ট তো দেখেছি নিজের চোখে, আপনারাও দেখছেন। এখন হ্যাঁ, আপনারা, আমি জানি না আপনারা বিশ্বাস করতে চাইছেন না না বিশ্বাস করতে পারছেন না। যাই হোক, ওয়েট করেন। ২.৫ বছর, আড়াই আড়াই মাস পরে, আগামী ঈদের আগে বা ঈদের পরে, কোরবানির ঈদের আগে বা ঈদের পরে বরবাদের প্রযোজক তো ঘোষণা দিবে তার ঘরে কয় কোটি টাকা গেছে। বরবাদের প্রযোজক কিন্তু ৮-১০টা প্রযোজকের মতো নয়। তারা কিন্তু নিজের মুখে বলেছে ১৬ কোটি টাকা প্লাস ১৬.৫ কোটি টাকা তারা ইনভেস্ট করে ফেলেছে, খরচ করে ফেলেছে। এখন সেই খরচের কথা শুনে অনেকে তাদেরকে পাগল বলতেছে। না, বিষয়টা তাদেরকে পাগল বলতেছে তা না। বিষয়টা হচ্ছে তারা পাগল হয়ে গেছে যারা বলতেছে তাদেরকে পাগল। তারাও চিন্তা করতেছে, হায় রে হায়, শাকিব খানরে তো আর পাইলাম না। ১৬ কোটি টাকা দিয়ে তো সিনেমা বানানো আমার বাপের জিন্দেগিতেও পসিবল না। শাকিব খানরে নিয়ে ১৬ কোটি টাকা দিয়ে আর সিনেমা বানাইতে পারবো না। ১৬ কোটি টাকার সিনেমায় শাকিব খানটা দিতে পারবো না। মানে শাকিব খানকে হারাইলাম। আর শাকিব খানকে যাতে না হারাইতে হয় সেই জন্য তারা উইঠা পড়ে লাগছিল ভাই। এই সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে শুরু করে এই যে লাস্ট এই বড়বাদের ডিওপির এক বক্তব্য, মিসকমিউনিকেশনের একটা বক্তব্যকে কেন্দ্র করে এই পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করছিল, কোনো ষড়যন্ত্র ধোপে টিকে নেই। শাকিব খানের সিনেমা ১৬ কোটি টাকার সিনেমা বের হয়ে আসতেছে, প্রফিট করে বের হয়ে আসতেছে। আমি তো হিসাব করছিলাম ১০-১৫ কোটি টাকা প্রযোজক প্রফিট করবে। যদি ২০০ কোটি টাকার ক্লাবে ঢুকে যায় তাহলে প্রযোজকের প্রফিট হবে ৩০ কোটি টাকা। এই প্রযোজক, অনেকে বলে যে ভাই এত যদি লাভ হয় তাহলে সেই প্রযোজক আর সিনেমা বানায় কেন? কে বলছে সিনেমা বানায় না? শাহরিয়ার শাকিলের প্রজেক্ট লাভ হচ্ছে, শাহরিয়ার শাকিলের সিনেমা বানাচ্ছে না? শাহরিয়ার শাকিল কি সিনেমা অফ করা, বানানো বন্ধ করে দিছে? আর কেউ যদি, ভাই আপনারা জানি না, আপনারা দেখবেন অনেক সময় যারা কার্ড খেলে, কার্ড খেলার এই উদাহরণ দিয়ে বলছি, অনেকেই হয়তো কমন পড়ে যাবে এই কারণে বলছি। যারা তিন পাত্তি খেলে দেখবেন যে মোটামুটি একটা ভালো টাকা আয় করতে পারলে আর বসে না, কারণ সে জানে যে এই টাকা দিয়ে খেললে আবার হেরে যেতে পারে। তাই সে সে আর বসে না। তার আপনি ভীতু বলবেন না হিসেবেই বলবেন, কি বলবেন সেটা আপনার ব্যাপার। এখন পরাগ যেই প্রয়োজক বানাইছে সেই প্রয়োজক যে টাকা লাভ করছে সেই টাকা লাভ করে সে আর এই ফিল্ডেই নাই। সে সেই টাকা ব্যাংকে থুয়া সে আরামায়াস করতেছে, যা আর কোনো টেনশনও নেবো না, এই টাকা দিয়ে বাকি জীবন পায়ের উপর পাতুলা খাবো। হাওয়ার যে পরিচালক সেই বেটা কি বলছে ইয়ের ক্যামেরার সামনে আইসা যে আমি আর সিনেমা বানাবো না? এক মেজবাহুদ্দিন সুমন কত বছর পর পর সিনেমা বানায়, কত বছর পর পর একজন মেজবাহুদ্দিন সুমন সিনেমা বানায়। সো ইউ হ্যাভ টু ওয়েট। হাওয়ার প্রযোজকও সিনেমা বানাবে, মেজবাহুদ্দিন সুমনও সিনেমা বানাবে। এবার আসি আয়নাবাজির প্রয়োজক। আয়নাবাজির প্রয়োজক যাকে দিয়ে সিনেমা বানায় সে আর এই ফিল্ডে সিনেমা বানাইতে চাচ্ছে না। অমিতাভ রেজা সে আর কমার্শিয়াল সিনেমা বানাইতে চাচ্ছে না। এটা কি আয়নাবাজির প্রযোজকের দোষ? আয়নাবাজির প্রযোজকরা কিন্তু চক্কর বানাইছে। হ্যাঁ, এখন চক্করটায় মোশাররফ করিমকে নেওয়া হয়েছে, কিন্তু তাদের শো কিন্তু কম, 5টা শো। এই 5টা শো দিয়েই তারা মোটামুটি ৩০ লক্ষ টাকা অলরেডি ৮ দিনে আয় করে ফেলছে। তাদেরকে যদি 50টা শো দেওয়া হইতো, হিসাব করে দেখেন তারা কয় কোটি টাকা আয় করতো। 5টা শোতে যদি ৩০ লক্ষ টাকা হয়, 50টা মানে 10, ৩ কোটি টাকা তাদের ঘরে ঢুকতো যদি তারা 50টা শো পাইতো। এটা হিসাবের কথা বললাম। সিয়ামের জঙ্গলি 11টা শো দিয়েই তারা 50 লক্ষ টাকা কামাই করে বলছে, 10টা-11টা শো দিয়ে, 8টা শো, 7টা শো, 11টা শো, এরকম। সেই সিয়ামের জঙ্গলি যদি 11টা শো থেকে 58 লাখ টাকা আয় করে ফেলতে পারে, ওদেরকে যদি 50টা শো দিতেন তাহলে 5 কোটি টাকা ঢুকতো ওদের ঘরে। তো কেউ কিন্তু কারো চাইতে কম না, সিনেমাগুলোর বাজার কিন্তু অনেক ভালো। এখন স্টার সিনেমাক্স তাদের নিজস্ব একটা, তারাই বলছে তাদের নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে। এই স্ট্র্যাটেজি শো কম বেশি করে তারা দর্শকদের রেশিওটা ঠিক রাখে। তারা দর্শকদের চাহিদা অনুযায়ী দর্শকদের শো, মানে শো কমায় দর্শকদের চাহিদা বাড়ায়। এটা আছে মার্কেটে, এই সিন্ডিকেট ব্যবসাটা অনেক আগে থেকে। আপনারা দেখেন না, তেলের স্টক মজুদ রেখে তেলের দাম বাড়ায়।
তারপর তেল ছাড়ে। তেমনি এই সিনেপ্লেক্সের লোকরা সিনেমার টিকিটটা, সিনেমার শো কমায়, সিনেমার দাম বাড়ায়, তারপরে টিকিট ছাড়ে। ভাই এখন 12টা না 13টা সিনেপ্লেক্স, 17টা সিনেপ্লেক্স, 17টা সিনেপ্লেক্সেস থেকে যদি 4 আর 3 7 10 কোটি টাকা 8 দিনে উঠে আসে, 17টা সিনেপ্লেক্স থেকে যদি 10 কোটি টাকা 8 দিনে উঠে আসে, তাহলে 100টা সিনেপ্লেক্স হলে, আর 100টা সিনেপ্লেক্স হলে বাংলাদেশের সিনেমার কি অবস্থা হবে? পুরা চিত্রটা এটা পাল্টে যাবে। শুধু সিনেপ্লেক্স থেকেই তো একটা সিনেমার বাজেট উঠে আসবে, সিঙ্গেল স্ক্রিন তো বাদই দিলাম। তারপরে ইউটিউব সত্ত্ব, রায়, বিভিন্ন গানের রাইটস, তারপরে বিদেশে সত্ত্ব, তারপর ডাবিং সত্ত্ব, ভাই কত সত্ত্ব যে আছে, ওটিটি সত্ত্ব, এগুলো থেকে তো আরো টাকা আসবে, টাকাই টাকা। আমি আমার আগের কন্টেন্টে বলছিলাম যে শাকিব খানের এটা, শাকিব খান হারল্যান্ডে যদি ইনভেস্ট করতে পারে, শাকিব খান যদি হারল্যান্ড কোম্পানিতে ইনভেস্ট করতে পারে, লিলি পিলি কি কি জানি সাবান টাবান ইনভেস্ট করে, সে কেন সিনেপ্লেক্সে ইনভেস্ট করছে না? এটাই তো সিনেপ্লেক্সে ইনভেস্ট করার একেবারে পারফেক্ট টাইম। আমি মনে করি শাকিব খানের নিজের আরো 50টা সিনেপ্লেক্স বানানোর ক্ষমতা আছে, অ্যাটলিস্ট সে 10টা সিনেপ্লেক্স বানায়। আর শাকিব খান যদি অ্যারেঞ্জ করে কাউকে যদি বলে, তার তার লিলিকে যদি সে বলে, তার হারল্যান্ডকে যদি শাকিব খান বলে যে ভাই তোমার একটা বড় আউটলেট হবে প্রত্যেকটা সিনেপ্লেক্সে, হারল্যান্ডের একটা বড় আউটলেট হবে এবং সেই সঙ্গে একটা সিনেপ্লেক্স থাকবে, এই যে যারা সিনেপ্লেক্সে সিনেমা দেখতে আসবে তাদের জন্য 5% ডিসকাউন্ট থাকবে হারল্যান্ডের শোরুমে। ভাই দল বাইরে হারল্যান্ডের প্রোডাক্ট কিনতে যাবে আর সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যাবে। ব্যবসা দিয়ে ব্যবসা, টাকা দিয়ে টাকা আয় করা। প্রত্যেকটা শিল্পীকে শাকিব খান তার হারল্যান্ডে ঢুকাই দিছে অ্যাম্বাসেডর করে। এই শিল্পীগুলা এক একজন এক একটা সিনেপ্লেক্স বানাবে এবং তাদের নিজস্ব একটা হারল্যান্ড স্টোর থাকবে সেখানে। তাদেরকে হারল্যান্ডের স্টোর করে দেন, তারা নিজের স্টোর দেখার জন্য প্রতিদিন সেই হারল্যান্ডের স্টোরে যা বসে থাকবে, আর সেই শিল্পীকে দেখার জন্য প্রতিদিন দর্শকের লাইন লেগে যাবে যে ওইখানে সিয়াম আছে, ওইখানে মেহজাবিন আছে, মেহজাবিন কি আছে, মেহজাবিন নাই, যাই হোক ওখানে তানজিদ দিশা আছে, ওইখানে অমুক আছে, ওখানে তমুক আছে, লাইন লেগে যাবে। ভাই ব্যবসা তো হইলো গিয়া জাস্ট একটা প্ল্যানিং, আর কিছু না। প্রপার প্ল্যানিং হইলেই ব্যবসা উঠে আসবে। শাহিব খান যেভাবে হারল্যান্ডকে বাংলাদেশের, পুরো বাংলাদেশের ছড়াই দিতে চাইছে, সেভাবে হারল্যান্ডের সঙ্গে যদি সিনেপ্লেক্স সহসে মার্চ করে, বাংলাদেশে শাহিব খান 300 সিনেপ্লেক্স বানাতে পারবে। 300টা হারল্যান্ডের স্টোরের সাথে 300টা সিনেপ্লেক্স হবে। 300টা দরকার নাই রে ভাই, আপনি 64টা জেলায় 64টা সিনেপ্লেক্স বানায় 64টা হারল্যান্ডের শোরুম করেন, দেখেন কি অবস্থা হয়। এক অপু বিশ্বাসকে নোয়াখালীতে দেখবার জন্য ভাই পারলে মানুষ পায়ের তলে পয়রা পিসা বইরা যায়, এত ভিড়, এত ভিড় হয়। তারা যাবে না সিনেপ্লেক্সে সিনেমা দেখতে? অবশ্যই যাবে। তারা বেসিক্যালি একটা প্রপার জায়গা চায়, একটা পারফেক্ট লোকেশন চায়। আগের দিনে গ্যারিসনে বা সঠিক ক্লাবে বা শাহিন সিনেমা হলে দেখতাম, সঠিক ক্লাবটা এখনো আছে বিরাজমান, হলের সামনে একটা বিশাল জায়গা, সেই জায়গায় অনেকগুলো খাবারের দোকান, গাছপালা আছে, বসার জায়গা আছে, বাচ্চাদের জন্য দোলনা আছে, স্লিপার আছে, এবং ফ্যামিলি নিয়ে সেখানে যায় সিনেমা দেখার জন্য। বাচ্চারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, তারপর একটা পর সময় গিয়ে সিনেমাটা দেখে, খাওয়া দাওয়া করে। এটা একটা প্ল্যানিং ছিল সেই সময়। আর এখন সিনেমা হলের পরিবেশটা নষ্ট হওয়ার কারণে আর ফ্যামিলি নিয়ে হলে যাচ্ছে না, কারণ ফ্যামিলি হলের ভিতরে গরম, পর্দা ঘোলা, সাউন্ড ঠিক মতো শোনা যায় না, তারপরে মানুষ জামা কাপড় খুলে সিনেমা দেখে গরমের কারণে, দুর্গন্ধ। এই সিচুয়েশনে তো বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবার নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া সম্ভব না। তারপর হলের বাইরের যে পরিবেশ, আগে একটা পরিবেশ ছিল, এখন শ্যাওলা স্যাঁতসেঁতে, জঙ্গল, ঘাস ঘুষ করে, ময়লা আবর্জনা, মানে সেই পরিষ্কার পরিচ্ছন্নতাও নাই। সেই পরিষ্কার পরিচ্ছন্নতাও এখন আগের মতো নাই। বাচ্চা কাচ্চা নিয়ে সেখানে গিয়ে একটু বসবে, বাদাম খাবে, একটা খোলা আকাশের নিচে বসে আড্ডা দিবে, সেই সিচুয়েশন নাই। অ্যাটলিস্ট আপনারা সিনেপ্লেক্স বানায় একটা প্রপার একটা বসার জায়গা দেন, টিকিটের প্রাইসটা কমায় দেন, পপকর্নের দামটা কমায় দেন, পেপসির দাম, আরে ভাই 100
30 টাকা দিয়ে একটা পেপসি খাইতে হয়, 130 টাকা দিয়ে, যেটার বাইরে বাজার মূল্য হবে 20 টাকা। বাইরের বাজার মূল্য 20 টাকা, 5 গুণ বেশি দাম দিয়ে একটা পেপসি খাইতে হয় সিনেপ্লেক্সের ভিতরে। পপকর্নের দাম আমি আর নাই বা বললাম। মানুষের আয়ত্তের ভিতরে থাকতে হবে তো সবকিছু। আমি দিয়াবাড়িতে সিনেমা দেখি সিনেপ্লেক্সের আদলেই, সেখানে একেবারে চিল এসি, সাউন্ড সুন্দর, পর্দা সুন্দর, ভেতরে পার্ক আছে, সুইমিং পুল আছে, বাচ্চাদের খেলার রাইড আছে, সুইমিং পুলের পাশে গিয়ে বসার জায়গা আছে, গাছতলায় বসে বাদাম খাওয়ার জন্য বেঞ্চ আছে, নামাজের ব্যবস্থা আছে, নিচে রেস্টুরেন্ট আছে। এত সুবিধার পরেও সেখানে টিকিটের দাম মাত্র 200 টাকা। পানির দাম 20 টাকার বোতল 20 টাকা, পেপসির দাম 20 টাকার বোতল 20 টাকা। তারপরে তারা দর্শক পাচ্ছে না, কারণ তারা ওই যে মানুষের গলা কাটে না, যে আপনাদের গলা যেখানে কাটে আপনারা সেখানেই দৌড়ান। তারপরে তো তারা প্রফিট করতেছে, 200 টাকার টিকিট বেচেও তারা প্রফিট করতেছে। আর সিনেপ্লেক্স এক একটা টিকিট 450 টাকা, তার উপরে চোরের উপরে বাটপারি, সে একটা পেপসি বেচবে 130 টাকা দিয়ে, পপকর্ন বেচবে 400 টাকা দিয়ে, 20 টাকার পপকর্ন বেচবে 400 টাকা দিয়ে। আর আমরাও বলদের মতো সেখানেই যাব, যে টিকিট পাচ্ছি না তাও এখানে যাই ভিড় করবো। কিন্তু দিয়াবাড়িতে টিকিট অ্যাভেলেবেল, আমি আমার ফেসবুকে সেই ম্যানেজারের ফোন নাম্বার পর্যন্ত দিয়ে দিছি। আমি কয়েকজন গেছে, তারা সিনেমা দেখছে, দেখে সেখানে তারা রিভিউ দিছে, তারা তাদের কাছে ভালো লাগছে, অ্যাটলিস্ট পরিবেশ আছে সেখানে সিনেমা দেখার মতো। সেটাই আমি বলতে চাচ্ছি যে শাকিব খানের অ্যাটলিস্ট 64 জেলায় 64টা সিনেপ্লেক্স বানাক, একটা পরিবেশ দেখ সেখানে, তার ব্যবসাও করুক, সে হার্লানের স্টোরও দেখ, এবং 64টা অ্যাক্টর অ্যাক্ট্রেসকে সেখানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেখ, তারা তাদের মতো করে সেখানে তারা ব্যবসা করে তুলে নিয়ে আসবে। ভাই এভরিথিং ইজ প্ল্যানিং। আমি জানি না আমার এই কন্টেন্ট শাকিব খান কোনোদিন দেখবে কিনা, তার চোখে এই প্ল্যানিং করবে কিনা। যদি হয়তো শাকিব খানের সাথে যদি আমার কোনোদিন দেখা হয়, আই মাস্ট সে, আই মাস্ট টেল হিম যে সিম্পল একটা হিসেব, আপনি চাইলেই সম্ভব, শুধু আপনি আওয়াজ দেন।